নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সূত্রে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমাদের একটা প্রেডিকশন ছিল এবং সেটা আজকে অনেকাংশে মিলে গেল। সেই মিলে যাওয়ার বিষয়টা কি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। কলকাতা আরজিকর হসপিটালে যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, একজন ডাক্তার ছাত্রীর তাকে খুন করে ধর্ষণের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমরা একটা গত 3-4 দিন আগে, খুব সম্ভবত 9ই আগস্ট ঘটনা ঘটেছে, আমি 10 তারিখে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে খুন বা ধর্ষণ যে ঘটনাটা ঘটেছে, এর পিছনে আহ, এর পিছনে কর্পোরেট হসপিটালগুলোর একটা ষড়যন্ত্র থাকতে পারে। কর্পোরেট হসপিটালগুলোর ষড়যন্ত্র কেন, আমরা তারও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে আমি যে সরকারি হসপিটালগুলোতে গত 10-12 বছরে মমতা ব্যানার্জির আমলে পরিষেবার রোগী পরিষেবার ক্ষেত্রে যে ব্যাপক উন্নতি হয়েছে, সেই কারণে এখন বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু দিনকে দিন কমছে। মানে খুব পয়সা রোজগার করে যারা, যাদের আর্থিক অবস্থা খুবই ভালো, একমাত্র তারাই বেসরকারি হসপিটালগুলোতে যায়। আর যাদের আর্থিক অবস্থা খারাপ বা মোটামুটি, যাদের দিনান্তে পান্তা হয়, তারা কিন্তু এই সরকারি হসপিটালগুলোর ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। এবং আমরা দেখেছি, আমি যেহেতু আরজিকর হসপিটালের একদম 1 কিলোমিটারের মধ্যে থাকি, আমি আগেও বলেছি, আমি বিভিন্ন সময় আরজিকর হসপিটালে নানান কাজে, ওষুধ কেনা থেকে শুরু করে যে কোনো কাজে গিয়ে দেখেছি যে হসপিটালে কি পরিমাণ রুগী সকালবেলা আউটডোরে তারা ট্রিটমেন্ট করতে আসে। প্রতিটা ডিপার্টমেন্টের লম্বা লাইন থাকে, সেই লাইন একদম ছাড়িয়ে হসপিটাল থেকে বেরিয়ে প্রায় টার্ম লাইন পর্যন্ত চলে আসে, এরকম আমরা দেখতে পাই। তো এত মানুষ যে সরকারি হসপিটালে এসে বিনা পয়সায় যে ট্রিটমেন্ট পায়, ফলে বেসরকারি হসপিটালগুলো দিনের পর দিন তারা কিন্তু তারা একটা বড়সড় লোকসানে চলছেন। এবং এই লোকসানটা ওদের আরও বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাস, মানে গত 1 মাস যাবৎ, কয়েক মাস বললে ভুল হবে, 1 মাস যাবৎ বাংলাদেশে যে ঘটনা প্রবাহ, যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যেখানে শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে, এবং সেখানে একটা নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলের কারণে দেখা গেছে ওখানকার যে মানুষের একটা বড় সংখ্যক পেশেন্ট, যারা এই আমাদের কলকাতার এই বেসরকারি হসপিটালগুলোতে তারা ট্রিটমেন্ট করাতে আসতেন, হ্যাঁ, সেই একটা বড় সড়ো অংশ তারা কিন্তু আর এই গণ্ডগোলের সূত্রে তারা কিন্তু এই গত 1 মাস 1.5 মাস ধরে তারা আর এই বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসছেন না। ফলে বেসরকারি হসপিটালগুলো এখন মানে ব্যাপক ক্ষতির মুখে, বিপর্যয়ের মুখে। আমরা আশঙ্কা করেছিলাম যে বেসরকারি হসপিটালগুলো তাদের কর্পোরেট হসপিটালগুলো তাদের মুনাফার স্বার্থে তারা অতীতে যেমন বিভিন্ন সময় রোগীদেরকে মুরগি করে তাদের কাছ থেকে ব্যাপকভাবে টাকা রোজগার করে, এক্ষেত্রেও তারা এমন একটা কিছু মানে পরিকল্পনা করবে যাতে সরকারি হসপিটালটা অচল হয়ে যায়। এবং সরকারি হসপিটাল অচল হয়ে গেলে তাহলে তাদের মুনাফা, তাদের যে লোকসান, সেই লোকসানটা তারা সামাল দিতে পারবে। এবং আমি বলেছিলাম যে এই যে আরজিকর হসপিটালে একটা ঘৃণ্য, একটা নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটে গেছে, এর পিছনে যদি ঠিকমতো তদন্ত করা হয়, তাহলে হয়তো কর্পোরেট সেক্টরেরও কিছু লোক, রাজনৈতিক তো একটা ষড়যন্ত্র আছেই, তার সাথে কর্পোরেট হসপিটালেরও হয়তো এর পিছনে একটা মারাত্মক একটা পরিকল্পনা আছে, যেটাকে ক্রিমিনাল কনস্পিরেসি বলা যায়। সেই ক্রিমিনাল কনস্পিরেসি কিন্তু
আমি দৃঢ় ধারণা যে কর্পোরেট হসপিটালগুলোর মালিক তারা করে। এ কারণ আমি একটা ক্ষেত্রে দেখেছি, নির্দিষ্ট একটি কর্পোরেট হসপিটাল যারা বিশাল টাকার বিনিময়ে মানুষকে সেবা দেন, সেই হসপিটালের এক মালিক, তিনি প্রখ্যাত একজন ডাক্তার। তিনি রেগুলার ইউটিউবে নানান রকম মন্তব্য করেন, সরকারের সমালোচনা করেন, বড় বড় কথা বলেন, কিন্তু তার হসপিটালে যদি তাকেও দেখাতে যায়, একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হয়। এবং শুধু তাই নয়, একটা এমার্জেন্সিতে একটা সাধারণ ট্রিটমেন্ট নিতে গেলে সেই ট্রিটমেন্টে 5-7 হাজার টাকার নিচে কোনো গল্প হয় না। তো এই রকম কর্পোরেট হসপিটালগুলো বাংলাদেশের অশান্তির কারণে বাংলাদেশের যে রোগীর স্রোত যেটা আসে, তারা কিন্তু আসা বন্ধ করে দিয়েছে। ফলে এরা একটা বিশাল লোকসানের মুখে পড়েছিল, এবং সেই কারণে হতে পারে এরা বেসরকারি হসপিটালে একটা অচলায়তন তৈরি করলো, এবং সেই অচলায়তনের কারণে আজকে রোগী পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আজকে আর.জি. কর হসপিটালে আমি গতকালও গেছিলাম, গিয়ে আমি দেখলাম যে সেখানে একাংশে ডাক্তাররা যেমন তাদের দীর্ঘ ধর্না আন্দোলন সেটা তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অদ্ভুতভাবে পুরো ক্যাম্পাসটা, পুরো হসপিটালটা একদম শুনশান, একটা মানুষ নেই, শুধু কুকুর ছাড়া। আর যারা আছেন তারা ওই হাউস স্টাফ, যে সরকার জুনিয়র ডাক্তার, তাদের দলবল ঘুরে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। আর কিছু এদিক ওদিক কিছু স্থানীয় লোক, তারা যারা মজা দেখতে আসছেন রোজ সকালবেলা সার্কাস দেখার মতো, তারা এসে ওই মজা দেখছেন, তারা ওইখানে ঘোরাঘুরি করছেন এমার্জেন্সির সামনে। পুরো আউটডোর এলাকাটা, পুরো বিল্ডিংটা খাঁকা করছে। আমি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গেছি, সেখানে গিয়ে দেখি যে মাত্র একটি লোক বসে রয়েছে ওই ওষুধ, অথচ দুপুরবেলা 12টার সময় ওই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে বিশাল মানুষের লাইন পড়ে যায়। আউটডোরে যারা চিকিৎসা করান তারা তাদের ওষুধ কেনার জন্য ওখানে গিয়ে কম পয়সায় ওষুধ পান বলে ওখানে গিয়ে লাইন দিয়ে সেখান থেকে ওষুধ সংগ্রহ করেন। আজকে ভাবতে পারেন আর.জি. কর হসপিটালটাকে সম্পূর্ণভাবে তার রোগী পরিষেবাকে একদম ধূলিসাৎ করে দিয়ে এটা কি ধরনের আন্দোলন হচ্ছে আমরা জানতে চাই। সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের কাছে, সেই সমস্ত বিদ্বজন মানুষদের কাছে, যারা রাত দখল করে রাস্তাকে একটা বিশাল ইতিহাস তৈরি করলেন পশ্চিমবাংলার মধ্যে, যে মানুষ, স্বতঃস্ফূর্ত মানুষ, তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছেন, সোচ্চার প্রতিবাদ হয়েছে। আমরা এই প্রতিবাদকে, আমি প্রথম দিন, আমি যেদিন 14 তারিখ রাত্রিবেলা আমি বাগুইআটি মোড়ে এই প্রতিবাদ আন্দোলন দেখেছি, শ্যামবাজারে এই প্রতিবাদ আন্দোলন দেখেছি, নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক ঘটনা, একটা ঐতিহাসিক পদক্ষেপ যা আমাদের ঘরের মা বোনেরা সেদিনকে নিয়েছিলেন। কিন্তু তার সাথে এটাও আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে যে এই প্রতিবাদ আন্দোলনটাকে কবজা করে নিচ্ছে কিন্তু কিছু রাজনৈতিক দূরভিসন্ধিমূলক কিছু রাজনৈতিক দল, এবং তারা এই প্রতিবাদ আন্দোলনটাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে, এবং তার ফলে মানুষ কিন্তু আজকে প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছে। কারণ সরকারি হসপিটালের পরিষেবা একদম ভেঙে পড়েছে। বিশেষ করে আর.জি. করে যদি কেউ আসেন, তাহলে আর.জি. করে যারা এই মুহূর্তে আসছেন, তারা কিন্তু এলেই দেখতে পাবেন যে একটা এত বড় সুপার স্পেশালিটি হসপিটাল বর্তমানে সম্পূর্ণ ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে। তো এটা তো কোনো দিন কোনো আন্দোলনের রূপরেখা হতে পারে না। একদিকে আপনারা আন্দোলন করুন, আপনারা আপনাদের দাবি দেওয়া যা আছে তাই নিয়ে আপনারা সোচ্চার হন, কেউ বারণ করছে না, কিন্তু পাশাপাশি বন্ধু অন্তত রোগী পরিষেবাটা চালু করুন। যদি আজকে এই রোগী পরিষেবা দিনের পর দিন এইভাবে বন্ধ করে রাখা হয়, তাহলে কত মানুষ যে বিপদে পড়ছেন, এবং কত মানুষ ওই বেসরকারি হসপিটালে বাধ্য হয়ে ট্রিটমেন্ট করাতে গিয়ে যে সর্বশান্ত হচ্ছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কিন্তু আপনাদের একটু ভাবতে হবে, এ বিষয়ে সকলকে একটু ভাবতে হবে, এই আবেদন কিন্তু আমরা করতে চাই। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে
যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই এনকোয়ারি চলছে, তদন্ত চলছে, এবং সেই তদন্তে অলরেডি গতকাল অধ্যক্ষকে যিনি প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ, তাকে সিবিআই তলব করেছে এবং তাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে আমি যখন এই ভিডিও করছি তখনও তিনি সিবিআইয়ের কাস্টাডিতে আছেন এবং সিবিআই তাকে জেরা করছে, যদিও অ্যারেস্ট দেখানো হয়নি, তাকে আটক দেখানো হয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে। তো সিবিআইয়ের মতো তদন্ত করছে, তা সত্ত্বেও একটা মানে অশান্তি অরাজকতা তৈরি করার চেষ্টা কেন করছে, কিসের জন্য? যেখানে সেখানে রাস্তাঘাট ব্লক করে দেওয়া, যেখানে সেখানে মানে অবরোধ সৃষ্টি করে মানুষকে তার দৈনন্দিন কাজে বিরক্ত করা, বিভ্রান্ত করা, এটা কি ধরনের দায়িত্বজ্ঞান মানে দায়িত্বশীল একটা রাজনৈতিক দল করতে পারে? একটা জিনিস তো মনে রাখতে হবে, আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, একটা জিনিস মনে রাখতে হবে, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে গতকাল তিনি নিজে পায়ে হেঁটেছেন এবং তিনি নিজে দাবি করেছেন যে দোষী ব্যক্তি যে হবে তার শাস্তি হোক ফাঁসি। তিনি ফাঁসি চেয়েছেন। বলুন তো, আমাদের রাজ্যে বলে নয়, গোটা ভারতবর্ষে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুঁজে দেখান যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যের কোনো ঘটনার জেরে দায়িত্ব নিয়ে রাস্তায় নেবে মানুষের সাথে সোচ্চারে গলা মিলিয়ে সেই দোষী অপরাধীর বিচার চেয়েছেন, তার শাস্তি চেয়েছেন, ফাঁসি চেয়েছেন। মণিপুরে আমরা দেখেছি নারী নির্যাতনের ঘটনা, সেখানকার মুখ্যমন্ত্রী কখনো এই কথা ভেবেছেন, এই কথা বলেছেন? আমরা বামফ্রন্টের 34 বছরের জামানায় প্রচুর নারী নির্যাতনের ঘটনা দেখেছি। 1990 সালে অনিতা দেওয়ান, ইউনিসেফ কর্মী, তাকে পিটিয়ে গণধর্ষণ করে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তারপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিক্রিয়া কী ছিল? জ্যোতি বসু বলেছিলেন ওরকম তো অনেক ঘটে, যা সেই সময় প্রতিটি কাগজের হেডলাইন খবর ছিল। তিনি পরিষ্কার বলেছিলেন ওরকম তো অনেক ঘটে। আমরা দেখেছি সেই সময় বামফ্রন্টের জামানায় এসইউসিআই ধর্মতলার আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে মাদাই হালদার বলে একটি ছেলেকে হত্যা করলো। যখন জ্যোতি বসুকে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে কেন পুলিশ গুলি চালালো, শান্তিপূর্ণ আন্দোলন ছিল, তখন তিনি বললেন যে রোজ রোজ নিরামিষ চলছিল, তাই আজকে একটু আমিষ করে দিয়েছি। এই রকম ছিল তার সংবেদনশীলতা, এই রকম ছিল সিপিএমের জামানার মুখ্যমন্ত্রী। আপনারা ভাববেন, চিন্তা করবেন যে সিঙ্গুরের তাপসী মালিকের হত্যাকাণ্ড, যাকে জীবন্ত দগ্ধ মানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, খুন করে যাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই তাপসী মালিককে পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে এতটুকু অনুশোচনা কেউ দেখেছিল? আজকে বলা হচ্ছে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। সেদিনকে কেন বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগ করে কেন ইতিহাস তৈরি করেননি? তাহলে আজকে মমতা ব্যানার্জি পদত্যাগ করতে সুবিধে হতো। আজকে বামফ্রন্টের কাছে, আজকে সিপিএমের যে সমস্ত নেতা নেত্রীরা ছোঁয়ান্নি নেতারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাছে এই প্রশ্ন আমরা রাখবো যে সেদিনকে আপনারা কোথায় ছিলেন? আর গতকাল কলকাতা প্রেস ক্লাবে দেখলাম সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রেস কনফারেন্স। বাচ্চা মেয়ে, বয়স কম, হয়তো সেই সময় যখন আনন্দমার্গী গণহত্যা হয়েছিল, যখন অনিতা দেওয়ান হত্যা হয়েছিল, তখন হয়তো জন্মায়নি, কত আর বয়স হবে, 30-35 বছর বয়স হবে। তো বামফ্রন্টের জামানাটা দেখার সুযোগও সেরমভাবে পায়নি, হাঁটি হাঁটি পাপা ছিল হয়তো সেই সময়। আজকে সে এসে বড় বড় কথা বলছে। আমরা একটাই কথা বলি যে আপনারা আপনাদের যে রাজনৈতিক দলটা আছে, সেই রাজনৈতিক দলের যারা এখনো বৃদ্ধ যারা রয়েছেন, যারা এখনো গত হননি, তাদের কাছে গিয়ে আপনাদের রাজনৈতিক দলের অতীতের কি কি কর্মকাণ্ড, আগে সেই ইতিহাসগুলো ভালো করে জেনে আসুন।
জেনে এসে তারপরে রাস্তায় নেবে আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে। সেদিনকে আরজিকর হসপিটালে 14 তারিখ রাত্রিবেলা আরজিকর হসপিটালে যেভাবে নাশকতা হয়েছে, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা মেনে নিতে পারে না। একটা ধর্ষণ যেমন গহিত অপরাধ, জঘন্যতম অপরাধ, নিন্দনীয়, তেমনি পাশাপাশি মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো, যে সমস্ত দামি ওষুধপত্র, সেগুলোকে যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেটা ওই ধর্ষণের থেকে কিছু কম নয়। আজকে পশ্চিমবাংলার বুকে একটা রাজনৈতিক দল, দুটো বিরোধী রাজনৈতিক দল, তারা সম্পূর্ণভাবে বাংলার রাজনীতিকে অশান্ত করার চেষ্টা করছেন, পরোক্ষে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আজকে কোথায় নিয়ে যেতে চাইছেন? এটা তো ঘটনা যে ধর্ষণটা গোটা ভারতবর্ষের মানুষের কাছে আজকে একটা যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। গোটা ভারতবর্ষের মানুষের কাছে, শুধু পশ্চিমবাংলার দিকে আঙুল তুললে হবে না। আজকে ঝাড়খণ্ডে হচ্ছে, আজকে মণিপুরে হয়েছে, আজকে উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, সমস্ত জায়গায় রেগুলার একটা না একটা ধর্ষণের এবং জঘন্য অপরাধের ঘটনা ঘটছে, যেখানে ডাক্তার না তার পেশেন্টকে পর্যন্ত ধর্ষণ করে দিচ্ছে, এরম ঘটনাও আমাদের সামনে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সামাজিক ব্যাধি, তার বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার কোথায় দরকার ছিল, সেইটা না করে আজকে আপনারা কি করছেন? রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছেন। আজকে বিজেপি, সিপিএম এই পরিসরে তারা তাদের রাজনৈতিক হারানো জমি খুঁজে পাওয়ার চেষ্টা করছে, যা পরোক্ষে পুরো বিষয়টাকে লঘু করে দিচ্ছে, পুরো বিষয়টাকে ঘেঁটে ঘ করে দিচ্ছে। আজকে বলুন তো, যেভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এটা কি তদন্তের স্বার্থে? এটা কি কাম্য ছিল? যদি তদন্তটা সঠিকভাবে করতে হয়, তাহলে তো তদন্তকারী সংস্থাকে আমাদের সবার সাহায্য করার প্রয়োজন। সেখানে না করে আমরা প্রতি মুহূর্তে ফেক নিউজ ছড়াচ্ছি, এবং সেই ফেক নিউজ লাখো লাখো শেয়ার হয়ে যাচ্ছে। মানুষ, আজকেই একজন আমাকে বলছিলেন যে এই ধর্ষণে দায়ী একমাত্র কে? না, হসপিটালের সুপার, তিনি দায়ী। আমি বললাম, সুপার যে দায়ী আপনি কি করে বুঝলেন? না, এই তো সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। আমি বললাম, সিবিআই কোথায় গ্রেপ্তার করেছে? সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে, সিবিআই তাকে বারবার ডাকছে, ডেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার অর্থ এই নয় তাকে গ্রেপ্তার করেছে। না, এই তো হোয়াটসঅ্যাপে এসছে, আমি দেখেছি সিবিআই গ্রেপ্তার করেছে। আপনাদের মস্তিষ্কগুলো পর্যন্ত বিকৃত করে দিচ্ছে, একটু বোঝার চেষ্টা করুন। এখন দরকার পড়লে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলবেন না, নিজের লোকের মধ্যে যদি চ্যাট করতে পারেন করুন, নাহলে করবেন না। আর অনেকেই এগুলো না বুঝে শেয়ার করছেন, যারা শেয়ার করছেন তারা কিন্তু আরও বিপদে পড়ছেন। এখন কিন্তু সাইবার ক্রাইম একটা আইন আছে, এবং সেই আইনে আপনাকে এখন পুলিশ কিছু বলবে না, কিন্তু আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার সমস্ত তথ্য জোগাড় করে রাখছে। যখন এই ঝামেলা একদম থিতিয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মানুষ যখন এই ধর্ষণের সমস্ত প্রপাগান্ডা ছেড়ে নিজের নিত্যদিনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাবে, তখন দেখবেন রোজ বাড়িতে একটা করে কোর্টের চিঠি আসছে, অমুক জায়গায় অমুক থানায় আপনার এগেনস্টে একটা মামলা হয়েছে, আপনাকে যেতে হবে। পাগল হয়ে যাবেন হাজিরা দিতে দিতে, পাগল হয়ে যাবেন। আমরা কলকাতা হাইকোর্টে বলুন, বিভিন্ন কোর্টে ঘোরাফেরা করি, আমরা জানি যে এক একটা সময় মানুষকে তখন কিন্তু কোনো রাজনৈতিক দল আপনাদের পাশে থাকবে না, কেউ এর দায়িত্ব নেবে না। যা পরিস্থিতি তৈরি হবে তার জন্য পুরোপুরি দায়ী আপনাকে থাকতে হবে, এবং আপনার পরিবারকে তার জন্য ভোগান্তি হতে হবে। যারা আজকে অতি উৎসাহিত হয়ে একদম ভীষণভাবে আবেগতাড়িত হয়ে পড়ছেন, এবং
র্যান্ডাম শেয়ার করছেন, ওই ফেক ভিডিও বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, তারা বুঝতে পারছেন না আগামী দিনে তারা কোথায়, তারা কতটা নিজেদের বিপদ নিজেরা রচনা করছে। আজকে তাই এই ভিডিওটার মাধ্যমে আমি একটু যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটু সতর্ক করতে চাইছি। আত্মীয় পরিজনের মধ্যে সবার কাছে একটাই মানে বার্তা দেওয়ার চেষ্টা করছি, যে ভিডিও আপনার কাছে অনেক রকম ভিডিও আসছে, অনেক রকম অডিও ক্লিপিংস আসছে, এগুলো ভালো করে যাচাই না করে এগুলো কোনো বন্ধুর সাথে কারোর সাথে শেয়ার করবেন না। দাদা শেষ হয়ে যাবেন। এগুলো বিজেপির আইটি সেল থেকে করা হচ্ছে। কে এক সোমা মুখার্জি, তিনি পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে গেছেন, কিভাবে কিভাবে তাকে মারা হয়েছে, মেয়েটিকে কে মেরেছে, কজন মিলে মেরেছে, তার বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন। আচ্ছা, যার এত জানা আছে সে সিবিআইকে গিয়ে বলছে না কেন? সে সিবিআইয়ের কাছে চলে যাক না, গিয়ে উইটনেস হয়ে যাক না, সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করছে? আমরা কি জানি, তদন্ত যখন করে কোনো তদন্তকারী সংস্থা যখন তদন্ত করে, সেই তদন্তের প্রতিটা পর্ব খুব গোপন রাখা হয়, যা একমাত্র যিনি তদন্তকারী অফিসার তিনি জানবেন, আর জানবেন যিনি পাবলিক প্রসিকিউটর, যিনি সরকারি উকিল তিনি জানবেন, আর জানবেন যিনি কোর্টের যিনি বিচারক তিনি। এই তিনজনের বাইরে পুলিশ রিপোর্ট, কোনো রিপোর্ট বাইরে আসে না, আসা উচিত না। আমরা যারা এই সংবাদ মাধ্যমের যে সমস্ত খবরগুলো আমরা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে বলে সূত্রের মারফত খবর, সূত্রের মারফত। এরা কোনোদিন বলতে পারবে না যে অমুক ব্যক্তি, অমুক অফিসার থেকে আমি এই খবরটা পেয়েছি। এগুলো সূত্র বলে চালানো হয়, আদৌ এগুলোর কোনো ভিত্তি নেই, আদৌ এগুলোর কোনো ভিত্তি নেই। এই খবরের ওপর বেস করে কিছু ধারণা করে নিয়ে, কিছু মত তৈরি করে নিয়ে একটা কিছু করলেন, আপনি বুঝতে পারলেন না, আপনি কিন্তু আপনার বিপদ। কারণ এখন সাইবার ক্রাইম একটা আইন তৈরি হয়ে গেছে, যা আগে ছিল না। তো সেই কারণে আমি বলছি যে যারা এই সমস্তগুলো শেয়ার করছেন, এগুলো পোস্ট করছেন, তারা কিন্তু আগামী দিনে ভুগবেন। তার কারণ আপনার লিস্ট তৈরি হচ্ছে, এবং এই লিস্ট ধরে ধরে যখন পুরো বিষয়টা থিতিয়ে যাবে, তখন আপনার বাড়িতে গিয়ে পুলিশ দাঁড়াবে এবং আপনাকে গিয়ে কোর্টে হাজিরা দিতে বলবে। আর তখন আপনার উকিল আর কোর্ট আর বাড়ি করতে করতে আপনার ব্যাংকের জমানো সব টাকা চলে যাবে। তখন কিন্তু কোনো রাজনৈতিক দল আপনার পাশে এসে দাঁড়াবে না, কারোকে খুঁজে পাবেন না। আজকে এই পরিস্থিতিতে খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের মন মানসিকতা সমস্ত কিছুর ওপরে একটা তৃতীয় শক্তির প্রভাব বিস্তার করছে। একটা এমন শক্তি প্রভাব করছে, আগে আমরা রাজনীতি করেছি, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য শুনতাম, রাস্তায় মিটিং হতো, মিছিল হতো, সব কিছু খুব খোলামেলা ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে সব কিছু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনি কারোকে বন্ধু হিসেবে হয়তো তার সাথে কথা বলছেন, সে আপনার কোনো অডিও সেটাকে কপি করে নিচ্ছে এবং সেটাই আবার মার্কেটে ছেড়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে না, যেটা বলেননি সেটাই চলে আসছে। ইচ্ছা করে আপনাকে আবেগতাড়িত করে দিয়ে হয়তো আপনি একটা বাজে কুকথা বলে ফেললেন কারোর সম্বন্ধে, কোনো নেতা মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী কারোর সম্বন্ধে একটা কটু মন্তব্য করলে আপনার সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিল, পোস্ট করে দিল। আপনি পরে যখন জানলেন তখন দেখলেন অলরেডি 3 লাখ 4 লাখ সেটা শেয়ার হয়ে গেছে। সুতরাং বন্ধু, সবার কাছে অনুরোধ, দিনকাল এখন যে জায়গায় এসে পৌঁছেছে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কিছু রাজনৈতিক দল তারা যে খেলায় নেমেছে, এটা কিন্তু নাগরিকদের ক্ষেত্রে খুব শোচনীয়, খুব শোচনীয়। আর এই যে সরকারি হসপিটালের এই যে অচল অবস্থা তৈরি করার পিছনে, আমি আগেও বলেছি, আবারও বলছি, আগামী দিনেও বলবো, এই কর্পোরেট হসপিটালগুলোর একটা প্রচ্ছন্ন মদত আছে
যেখান থেকে হয়তো টাকাও সাপ্লাই হয়েছে, যে সরকারি পরিষেবাকে ভঙ্গুর করে দাও, অচলায়তন করে দাও, না হলে আমাদের ব্যবসা লাটে উঠে যাচ্ছে। আজকে সেই কারণেই কিন্তু এই সরকারি হসপিটালের ভিতর এই ধর্ষণ, খুন এবং পাশাপাশি আজকে না হলে দেখুন খুন হয়েছে, আমরা সবাই সম্মুখীন। আমরা চাই দোষীরা তাড়াতাড়ি আইডেন্টিফাই হোক এবং দোষীরা সব গ্রেপ্তার হোক, আমরা সবাই মনে প্রাণে চাইছি। কিন্তু পরিষেবাটাকে নষ্ট করে দিয়ে কেন, হসপিটালটাকে পুরো লাটে তুলে দিয়ে কেন, আউটডোরটাকে পুরো বন্ধ করে দিয়ে কেন? যে কেউ সকালবেলা এসে আরজি করের দরজায় দাঁড়ান, মেন গেট বন্ধ, ভাবা যায় না দিনের পর দিন বাঁদরামি হচ্ছে আন্দোলনের নামে, যা ইচ্ছা তাই হবে। আজকে আমার পরিবারে যদি এই মুহূর্তে আমার পরিবারে আমার বাড়ির লোক একজন অসুস্থ, আমি ভেবে উঠতে পারছি না যে আমি কোথায় তাকে নিয়ে যাব। আমরা কাছাকাছির মধ্যে আমাদের আরজি করটা হচ্ছে মূল ভরসার জায়গা। এমার্জেন্সিতে গিয়ে দেখালাম বা আউটডোরে একটা টিকিট করে দেখালাম, আমাদের পয়সা নেই যে একটা বড় কর্পোরেট হসপিটালে চলে যাব বা বড় একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 1000 1500 টাকা ফিস দিয়ে তাকে দেখাতে যাব। আমাদের মূল ভরসার জায়গা আরজি কর। আমরা কি অপরাধ করেছি? আমাদের মতো সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মানুষ, তারা কি অপরাধ করেছে? তারা কি ধর্ষণ করেছে নাকি? তারা কি খুন করেছে নাকি? বাদরামিটা আপনাদের নিজেদের মধ্যে হয়েছে। যদি কোনো অপরাধ কেউ করে থাকে, আপনাদের ডাক্তারদের মধ্যে কেউ হয়তো অপরাধ করেছে, তার ভোগান্তি কেন সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? আপনারা তো ডাক্তারি করবেন আগামী দিনে, এমন তো নয় যে পেশা ছেড়ে চলে যাবেন। তাহলে বলুন, একটা ধর্ষণ হয়েছে, আমরা এই প্রতিবাদে সবাই ডাক্তাররা কাল থেকে ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে অন্য ধান্দায় চলে যাই, অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করি, বড় বাজারে গিয়ে মশলাপাতির দোকান খুলে বসি। ডাক্তারিও করবেন, আবার আন্দোলনও করবেন, আবার পরিষেবাকে লাটে তুলে দেবেন, এটা কি ধরনের যুক্তিকতা? আজকে কত মানুষ রোজ 5,500 থেকে 6,000 মানুষ এই আউটডোরের চিকিৎসা করতে আসে সরকারি হসপিটালে। আজকে সেই মানুষগুলো কোথায় যাচ্ছে? একবার হিসাব করে দেখেছেন? একবার চিন্তা করে দেখেছেন এই মানুষগুলো কোথায় যাচ্ছে? তাদের কি পরিণাম, কি পরিস্থিতি হচ্ছে? কত মানুষকে রেগুলার এসে আউটডোরে ট্রিটমেন্ট করতে হয়, সেই মানুষগুলোর কি পরিস্থিতি আজকে? আজকে একটা ঘটনা, দুর্ঘটনাই বলুন, পরিকল্পিত ঘটনাই বলুন, যাই হোক, তার তদন্ত চলছে। যে এজেন্সিকে আপনারা তদন্তের জন্য ডেকেছেন, সেই এজেন্সিকে হাইকোর্ট রায় দিয়েছে, সেই এজেন্সি তদন্ত করছে, তাকে সময় দিতে হবে। এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে আজকে কেসটা হাতে নিলাম আর কালকে থেকে সবাইকে ধরে নিলাম। ভারতবর্ষের আইনটা এইভাবে চলে না। আজকে সিবিআই তারা দ্রুততার সাথে তারাও কাজ করার চেষ্টা করছে, কিন্তু সেই সময়টা তো তাদেরকেও দিতে হবে। তারা কাজ করছে, তাদের মতো কাজ করার জায়গা করে দিন, আপনারা আপনাদের মতো আন্দোলন করুন। এমন না, আমরা বলছি না যে প্রতিবাদ হবে না, প্রতিবাদ হোক, আর যা যা দাবি আছে সেই সব দাবিগুলো তুলুন, কিন্তু পাশাপাশি রুগী পরিষেবাটাও চালু করুন। বহু মানুষ কষ্টে আছে, আমাদের কাছে সেই সমস্ত মানুষের ফোন আসছে, দাদা একটু আরজি করে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না, কোনো একজন কারককে ধরে। কাকে ধরতে যাবো? কে আছে? আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সামনে আসবো।